বন্দে মাতরম। আমার মনে পড়ে সেই সব দিনের কথা। 1971 সালে আমি তখন কুরুত ক্যাম্পে। তখন চারিদিকে খবর শুনছি কত শত শত হাজার হাজার ভারতীয় জওয়ানের তাজা রক্তই বাংলাদেশ সৃষ্টির জন্য বাংলাদেশের মাটিকে রঞ্জিত করছে। আমার কত মানুষ অসহায়ভাবে এই ভারতবর্ষের দিকে আসছে পড়ছে। এমনিভাবে লড়াই করতে করতে অবশেষে 16ই ডিসেম্বর শেষ হলো সেই লড়াই। আমি তখন ওই কুরুত ক্যাম্পেই বসে আছি। কয়েকদিন বাদে দেখলাম একটি সরকারি গাড়িতে মাইকে একটি গান বাজছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এবং তারও কিছুদিন পরে আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছি যে যখন দেশ স্বাধীন হয়েছে তখন তো আমাদের ওই দেশে ফিরে যাওয়ার কথা, কিন্তু না, তখন ভারত থেকে বলা হচ্ছে ক্যাম্পে ক্যাম্পে গিয়ে, না, তোমাদের ওই দেশে ফিরে যাওয়া হবে না। আমি তখন ভাবলাম, এ কি হলো? এ কার স্বাধীনতা? কিসের স্বাধীনতা? ওইখান থেকে ক্যাম্প থেকে সবাইকে বলা হচ্ছে তোমাদের পুনর্বাসনে যেতে হবে। তখন আমি ফিরে গেলাম আমার ওই মাতৃভূমিতে, আমার ওই খুলনা জেলায় জয়খালী গ্রামে। আমি সেই মাতৃভূমিতে গিয়ে আমি অপেক্ষা করতে থাকলাম। আমাদের জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী এবং আমাদের দুজনের মধ্যে নিয়মিত আমাদের বৈঠক হতো। আমরা অপেক্ষা করছি, দেখছি ভারতবর্ষের কি ভূমিকা, ওই বাংলাদেশের কি ভূমিকা। অবশেষে আমরা 1982 সালের 25শে মার্চ ওই গল্লামারীর উপকণ্ঠে দাঁড়িয়ে আমাদের জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী এবং আমি পার্থ সামন্ত ছদ্মনাম নিয়ে ওই খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী, কুষ্টিয়ার মাটি নিয়ে স্বাধীন বঙ্গভূমি ঘোষণা করলাম। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলাম 1971 সালের 16ই ডিসেম্বর যেদিন নিয়াজি ভারতের অরোরার কাছে আত্মসমর্পণ করছে, ভারতের মিডিয়া সেটা প্রকাশ করেছে বিজয় দিবস হিসাবে, ঠিকই আছে। কিন্তু 1972 সালের 9ই জানুয়ারি ওই দিল্লিতে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে শেখ মুজিবরের যে সভা, সে সভা তো ভারতের পরাজয়ের সভা। শ্রীমতী ইন্দিরা গান্ধী কত আকুতি করে তখন শেখ মুজিবরকে বলতে চেয়েছিল যে ভারতে যে শরণার্থী আছে তাদের তোমরা ফেরত নিয়ে যাও, কিন্তু শেখ মুজিবুর রহমান ফেরত নেয়নি। তারপরে আরও একটি সভা শ্রীমতী ইন্দিরা গান্ধী এই কলকাতায় করেছিলেন শেখ মুজিবরকে নিয়ে, সেখানেও একই পরিস্থিতি। এই হচ্ছে সেদিনকার ভারতবর্ষ। চরমভাবে পরাজিত হলো ভারতবর্ষই বাংলাদেশের কাছে। সেদিন অঘোষিত কলোনিতে পরিণত হলো এই ভারতবর্ষ ওই বাংলাদেশের কাছে। সেদিন উচিত ছিল ভারতের জাতীয় কংগ্রেসের শেখ মুজিবরকে একজন বিশ্বাসঘাতক নেতা হিসাবে পরিচিত করা। সেদিন ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের উচিত ছিল ওই বাংলাদেশকে একটি বেঈমান দেশ হিসাবে প্রতিষ্ঠিত করা, কিন্তু হলো না। আর ভারতের সাংবাদিকদেরও সেদিন উচিত ছিল, কেন কেন এই মানুষগুলো, যাদের দেশ যদি সত্যি স্বাধীনই হয়ে থাকে, এই মানুষগুলো সেই দেশে কেন ফিরে না গিয়ে ভারতের মাটিতে কেন তাদের পুনর্বাসন হবে? এই সাংবাদিকদেরও এই তথ্য সেদিন প্রকাশ করা, প্রচার করা উচিত ছিল, কিন্তু তারাও সম্পূর্ণরূপে ব্যর্থ। সেই ব্যর্থতার ফল হিসাবে এই ভারতবর্ষ আজ নরককুণ্ড তৈরি হয়েছে। এবং সেই ব্যর্থতার ফল হিসাবে ওই বাংলাদেশ আমার হিন্দুদেরকে শূন্য করার জন্য রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে পরিকল্পনা তৈরি করে আমার হিন্দুদের সেই 1971 সাল 72 সাল থেকে যে অত্যাচার শুরু করেছে আজও পর্যন্ত, সেই রাষ্ট্রীয় মদতে বাংলাদেশের সেই অত্যাচার আজও পর্যন্ত চলছে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি রাষ্ট্রসংঘের দিকে, যে রাষ্ট্রসংঘ পক্ষপাত দুষ্ট আচরণ তারা করে চলেছেন। আমরা দেখলাম, বিশ্ব মানুষ তাকিয়ে দেখল, যখন ইসরায়েলের পরে হামাসের আক্রমণ হলো, তখন রাষ্ট্রসংঘ তো ইসরায়েলের পাশে গিয়ে দাঁড়ালো না, তখন নিন্দা করলো না সে হামাসের আক্রমণ। আজ
সেই মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ যা সংগঠিত হচ্ছে লড়াই, তার সম্পূর্ণ দায় রাষ্ট্রসংঘকেই নিতে হবে। কারণ সেদিন যদি সত্যিকারের যে অত্যাচার হয়েছিল ইসরায়েলের পরে, তার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাতো, আজ হয়তো এই দিন বিশ্বে দেখতে হতো না। ঠিক তেমনিভাবে এই বাংলাদেশের এই পরিস্থিতির জন্য রাষ্ট্রসংঘ সম্পূর্ণরূপে দায়ী। আমি বলতে চাই, রাষ্ট্রসংঘের প্রতিনিধিদের, মহাসচিব থেকে তাদের সমস্ত প্রতিনিধি যারা আছেন, তারা কি এতটুকু লেখাপড়া তারা জানে না? 27 থেকে 5 এ বিয়োগ করলে কত হয়, এই সংখ্যাটা কি তারা জানে না? অর্থাৎ 1971 সালে যেখানে আমার হিন্দুর সংখ্যা ওই বাংলাদেশের 27% ছিল, আজ সেখানে 5%। তাহলে এই যে মানুষ কিভাবে বাংলাদেশ অত্যাচার করে তাদেরকে পাঠিয়েছে ভারতবর্ষে, এই হিসাব কি রাষ্ট্রসংঘের প্রতিনিধি তারা রাখে না? এটা তো তাদের কাজ। কেন আমাকে বলতে হবে কেন তাদের? কেন বাংলাদেশকে তারা ব্যর্থ রাষ্ট্র হিসাবে এতদিন ঘোষণা করেনি? এটা সম্পূর্ণরূপে রাষ্ট্রসংঘের ব্যর্থতা, এবং সেই ব্যর্থতার জন্য আজ ওই বাংলাদেশ এবং ভারতবর্ষ জুড়েও আজ অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। তাই রাষ্ট্রসংঘকে ওই বাংলাদেশের বুকেই তাদের সমস্ত প্রতিনিধিদের পাঠিয়ে আগামী দিন ওখানেই বসে থাকতে হবে, এই বিশ্বের এই মহাভয়ঙ্কর অগ্নি পরিস্থিতি তৈরি করার জন্য। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি পশ্চিমবঙ্গের অনেক মিডিয়া, অনেক সেই বিদ্বজন ব্যক্তি, তারা আপ্রাণ মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন কি বাংলাদেশের সঙ্গে নাকি তাদের সাংস্কৃতিক যোগ রয়েছে, ওই কাঁটাতারের বেড়া নাকি তাদেরকে বিভেদ করতে পারবে না। কি প্রচার, কি প্রচেষ্টা তাদের! আমি তাদেরকে বলি, বন্ধু, সত্যের একটু মুখোমুখি হন, সত্যকে জানার চেষ্টা করে দেখুন। ওই বাংলাদেশ ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দুদের সঙ্গে বাঙালির সঙ্গে সম্পর্ক রাখবে না বিধায় ওরা আলাদা পঞ্জিকা তৈরি করে এই ভারতবর্ষে যেদিন পয়লা বৈশাখ হয় তার একদিন আগেই ওরা পয়লা বৈশাখ উদযাপন করে। আপনারা একটু ভেবে দেখুন, এটা আপনাদের সেই মরিয়া প্রাণ চেষ্টায় আপনারা যখন পরের দিন ওই বাংলাদেশের সেই পয়লা বৈশাখের চিত্র প্রদর্শন করেন, সেদিন আপনাদের লজ্জা লাগা উচিত যে আপনাদের যে অপমান আপনাদের করছে, আর আপনার হাসি মুখে তাই প্রচার করে যাচ্ছেন যে বাংলাদেশ পয়লা বৈশাখ একদিন আগে তারা উদযাপন করছে। এটা আপনাদের লজ্জা, সেই লজ্জা বোধ আপনাদের থাকা উচিত বলে আমি মনে করি। আর আমার সাধারণ মানুষ, তাদের কথা আমি কি বলবো, যাদের রাজনীতির সঙ্গে কোনো সম্পর্কই ছিল না, যারা আমার সেই বোনেরা সূর্য ওঠার পূর্বে যারা মায়ের বন্দনা করত, যারা দেবাদিদেব মহাদেবের চরণ স্পর্শ করে এই বিশ্ববাসীর মঙ্গল কামনা করত, যাদের রাজনীতির সঙ্গে কোনোই সম্পর্ক ছিল না, তারা এই সমস্ত বিষয় সম্পর্কে তারা তো কিছুই বুঝতেও পারেনি। কি তাদের ভাগ্য, কেন তাদের আজ এই অবস্থা, কেন কেন তাদেরকে এমনিভাবে নির্মমভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, এই ইতিহাস তারা জানতে পারেনি। এর সমস্ত ইতিহাস লুকিয়ে রয়েছে 1972 সালে ভারতের জাতীয় কংগ্রেসের পাপের ফল। এই পাপের ফলে ভারত যেমন নরকুণ্ড তৈরি হয়েছে, তেমনি আমার বাংলাদেশের হিন্দুদের আজ সর্বনাশ, আজ যে অত্যাচার হচ্ছে, তার জন্য 1972 সাল এই ভারতবর্ষের জাতীয় কংগ্রেসকে সেই দিনই যা উচিত ছিল কাজ করার, ওই বাংলাদেশ একটা বিশ্বাসঘাতক দেশ, বেঈমান দেশ, তা তারা প্রকাশ করেনি। শেখ মুজিবুর রহমান একজন বেঈমান, কারণ এই ভারতবর্ষ সেদিন যে রাজাকারদের ওই বাংলাদেশের কারাগারে আটক করেছিল, শেখ মুজিবুর রহমান ওই ঢাকায় গিয়ে প্রথমেই তার কাজ ছিল ওই রাজাকারদের সাধারণ ক্ষমা করে দিয়ে তাদের মুক্ত করে দিয়েছিল। ভারতের সঙ্গে কোনো আলোচনা না করেই শেখ মুজিবুর রহমান ওই বাংলাদেশের মাটিতে এককভাবে ভারতের সেনা ফেরত আনার সে নির্দেশ দিয়ে দিয়েছিল। এই হচ্ছে শেখ মুজিবুর রহমান 1972 সাল। এবং আজকের ওই যে বাংলাদেশের যে অত্যাচার, সেটা হচ্ছে সেই দিনের ফল হিসাবে। তারা জানে যে এই ভারতবর্ষ আমাদের অঘোষিত কলোনি, অর্থাৎ বাংলাদেশের অঘোষিত কলোনি, অর্থাৎ তোমরা যত পারো ওই বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার করো। তাই আজ সময় এসেছে, আমি আহ্বান করে বলে যাই যে ভারতবর্ষের 140 কোটি জনতা, আপনারা আর একটিবার
একটিবার আমার সরকারের পাশে দাঁড়ান। আমি ঘোষণা করি 2025 সাল আমার বাংলাদেশি হিন্দু শরণার্থী ভাই বোনদের মুক্তির সাল হিসাবে আমি ঘোষণা করছি এবং ভারতবর্ষ সহ সারা বিশ্বের মানুষের কাছে আমি আহ্বান করছি 2025 সালে আপনারা আমার মানুষের পাশে এসে দাঁড়ান। আমার সেই অসহায় মানুষ, আমার সেই অবুঝ মানুষ যারা প্রকৃতির সঙ্গেই শুধু সম্পর্ক, রাজনীতি যারা বোঝে না, তাই এই রেলের পাশে খালের পাশে কেন তাদের আজ থাকতে হচ্ছে তা তারা জানে না। তাদের মুক্ত করুন। তাদের যে রাজনৈতিক ক্ষমতা আমি এনে দিয়েছি বিশ্বর থেকে, সেই ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য আমি যেমন ভারতের কাছে রাজনৈতিক এবং সামরিক সহযোগিতা চেয়েছি, তেমনি বিশ্বের কাছে যে সামরিক সহযোগিতা চেয়েছি, আপনারা সবাই মিলে আমাকে সেই সামরিক সহযোগিতা প্রদান করুন। আমার মানুষকে ওই গল্লামারীর বুকে পতাকা উত্তোলন করার জন্য, ওই পদ্মার বুকে কদমে কদমে এগিয়ে যাওয়ার জন্য আমার মানুষকে আপনারা, সারা বিশ্বের মানুষ আপনারা সহযোগিতা করুন। জয় বঙ্গ।